বন্ধুরা, যখন 440 ভোল্টের ঝটকা লাগে তখন কেমন অনুভূতি হয়? যদি আপনি এটা জানতে চান তাহলে আজ আপনি চীনের সরকারকে জিজ্ঞেস করতে পারেন, কারণ এখন চীন এমন এমন ঝটকা খাচ্ছে যে চীনের যে নীতি ছিল ঋণ দিয়ে চলার, সেইটা তো শেষ হয়েছেই, এর সাথেই চীনের যে শেষ অবলম্বন ছিল সেটাকেও এখন ধ্বংস করে দেওয়া হচ্ছে। সেটা কিভাবে? আপনি আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, এই রিসেন্টলি আমেরিকার টপ ক্রেডিট রেটিং এজেন্সি ফিচ চীনের যে ক্রেডিট রেটিং ছিল সেটাকে পজিটিভ থেকে কমিয়ে নেগেটিভ করে দেওয়া হয়েছে। এর মানে হলো চীনের যে ক্রেডিট রেটিং রয়েছে সেটা এখন মাইনাসে চলে যাবে, আর তারপর সেটার দ্রুতগতিতে ঘাটতি লক্ষ্য করা যাবে। কিছু মাস অন্তর অন্তর ক্রেডিট রেটিং জারি করে থাকে। আজকের সময়ে চীনের ক্রেডিট রেটিং A+ রয়েছে, কিন্তু একে এখন নেগেটিভ করে দেওয়া হয়েছে। এর মানে হলো আজ থেকে কিছুদিন পরের রেটিং A+ থেকে A তে চলে আসবে, এবং তারই 2 থেকে 3 মাস পর এ থেকে নিচে নেমে A- চলে যাবে, ও তারপর এটা A- থেকে B তে চলে আসবে। অর্থাৎ এইভাবে ক্রমশ ঘাটতি লক্ষ্য করা যাবে চীনের ক্রেডিট রেটিং এ। কিন্তু আপনার এটা প্রশ্ন থাকবে, এই ক্রেডিট রেটিং আসলে কি? এর থেকে কোন দেশের কি লাভ বা ক্ষতি হবে? তো বন্ধুরা, এটা আপনার শুনতে কিছুটা ভয়ঙ্কর মনে হলেও এটা খুবই সোজা একটা বিষয়। তো আপনি এটাকে এইভাবে বোঝার চেষ্টা করুন। যেমন ধরুন, আজকের সময় আপনি কোনো ব্যাংকের থেকে লোন নিতে চান বা আপনার ক্রেডিট কার্ডের প্রয়োজন, তখন সেটার জন্য ব্যাংক সবার প্রথমে আপনার ক্রেডিট স্কোর চেক করে থাকে। আর ক্রেডিট স্কোর আপনার যত ভালো হবে তত কম ডকুমেন্টস আপনাকে দিতে হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ততটাই কম ব্যাংক আপনার ওপর সুদ চাপাবে। আর এই স্কোর যত খারাপ হবে ততই বেশি আপনাকে সুদ দিতে হবে। আর এটা কিভাবে নির্ধারিত করা হয়? আসলে এটা চেক করা হয় যে আপনি আগে কোনো লোন নিয়েছিলেন কিনা, আর যদি লোন নিয়ে থাকেন তাহলে সেটা নির্ধারিত সময়ে পরিশোধ করেছেন কিনা। নয়তো এটাও দেখা হয় যে আপনি যদি কোনো ক্রেডিট কার্ড নিয়ে থাকেন তার বিল সময় মতো পরিশোধ করেছেন কিনা। যদি আপনি সময় মতো পরিশোধ করে থাকেন, এছাড়াও যদি সব পেমেন্ট নির্ধারিত সময়ে ক্লিয়ার হয়ে থাকে, তাহলে আপনার ক্রেডিট স্কোর একদম গুড বা বলা যায় এক্সিলেন্ট রয়েছে। যদি আপনার লোনের কিস্তি আপনি পরিশোধ না করে থাকেন তাহলে আপনার ক্রেডিট স্কোর কমবে, এবং সেই জন্য আপনাকে ব্যাংক ক্রেডিট কার্ড বা লোন দিতে চাইবে না, যেমনটা আমাদের হয়ে থাকে। ক্রেডিট স্কোর ঠিক এরকমই দেশেরও ক্রেডিট রেটিং হয়ে থাকে। আসলে আমাদের যেমন লোনের প্রয়োজন হয় তেমনি দেশেরও লোনের প্রয়োজন হয়ে থাকে। আর এই লোন তারা প্রাইভেট ইনভেস্টরের থেকে নিয়ে থাকে বা কোনো দেশের সরকারের থেকে, অথবা যে বড় বড় ব্যাংক গুলো হয়ে থাকে তাদের থেকেও ঋণ নিয়ে থাকে। এছাড়াও সরকার বন্ডও জারি করে। এর মানে হলো, ধরুন ভারত সরকারের 100 কোটি টাকার প্রয়োজন রয়েছে, তখন সরকার 100 কোটি টাকার একটা বন্ড তৈরি করবে, এবং তারপর সেটাকে নিয়ে ইন্টারন্যাশনাল মার্কেটে যাবে এবং বলবে যে আমাদের 100 কোটি টাকা ব্যবস্থা করে দিন, আমরা তাদেরকে 10 বছরের মধ্যে সুদ সহ টাকা ফেরত দিয়ে দেব। তখন এই এগ্রিমেন্টকেই বলা হয়ে থাকে বন্ড। আর যে ব্যক্তি এই বন্ড সাইন করবে সে ভারতকে 100 কোটি টাকা দিয়ে দেবে, আর 10 বছর পর সুদসহ তার টাকা ভারতের থেকে সেই ব্যক্তি আদায় করে নেবে। কিন্তু এই সুদের নির্ধারণ কিভাবে করা হয়, যে আপনি কত সুদ দেবেন? তো এই সবকিছুই নির্ণয় করা হয় ক্রেডিট রেটিং দ্বারা। আর যেই দেশের যত বেশি ক্রেডিট রেটিং ভালো হবে সে তত ভালো লোন পাবে। এই বিষয়ে চেক করবে রেটিং এজেন্সি গুলো। কিন্তু কিভাবে? আসলে এটা চেক করা হয়ে থাকে সেই দেশের অর্থব্যবস্থা কেমন তা দেখে, এছাড়াও সেই দেশের কাছে কত সম্পদ রয়েছে এগুলো দেখা হয়। কারণ কোন দেশ যদি নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারে, তখন তাদের কাছে যে বিদেশি মুদ্রা ভান্ডার রয়েছে যাতে সেটার থেকে ঋণ পরিশোধ করতে পারে। এছাড়াও সেই দেশের পরবর্তী 10 বছরে অর্থব্যবস্থা কিরকম গতিতে বৃদ্ধি পেতে পারে, এই সব জিনিসকে দেখে। এছাড়াও সেই দেশের বাজেট কত, এর মানে হলো প্রত্যেকটা প্যারামিটারকে চেক করা হয়ে থাকে, এবং তারপরে একটা ক্রেডিট রেটিং নির্ণয় করা হয়ে থাকে। যেই দেশের ক্রেডিট রেটিং যত ভালো হয় সেই দেশে লোন পরিশোধের জন্য তত কম সুদ দিতে হয়, আর যেই দেশে রেটিং
রেটিং যত খারাপ হয় তাদেরকে তত বেশি পরিমাণে সুদ পরিশোধ করতে হয়। উদাহরণস্বরূপ বলা যায় পাকিস্তানের এবং আফ্রিকান দেশগুলোর ক্রেডিট রেটিং এতই খারাপ রয়েছে যে এদেরকে ডবল ডিজিটে সুদ দিতে হয়। হ্যাঁ, 10%-এরও বেশি প্রতি বছর সুদ দিতে হয়। আর প্রথমত বিষয় হলো অনেক দেশ তো আবার এদেরকে ঋণ দিতেও চায় না, কেননা এদের রেটিং এত খারাপ যে অনেক দেশ তাদেরকে আনস্টেবল বলে মনে করে। তো বন্ধুরা, এর থেকে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন এই ক্রেডিট রেটিং থেকে কি লাভ আর কি ক্ষতি হতে পারে। কিন্তু এখানে প্রশ্ন ওঠে চীনের যে ক্রেডিট রেটিং রয়েছে সেইটা মাইনাসে কেন চলে গেছে? তো এর পেছনে ফিচ কারণ দেখিয়েছে। চীনের যে ফিসকাল ডেফিসিট রয়েছে সেটা 7%-এরও ঊর্ধ্বে চলে গেছে। এর মানে হলো উদাহরণস্বরূপ বলা যায় ধরুন চীনের সরকারের ইনকাম $100 বিলিয়ন, কিন্তু চীন বাজেটে খরচ করছে $107 বিলিয়ন, অর্থাৎ 7 বিলিয়ন এদের ফিজিক্যাল ডেফিসিট রয়েছে। চীনের যে ফিজিক্যাল ডেফিসিট রয়েছে সেটা 7%-এর ঊর্ধ্বে চলে গেছে। এর মানে হলো উদাহরণস্বরূপ বলা যায় ধরুন চীনের সরকারের ইনকাম $100 বিলিয়ন, কিন্তু চীন বাজেটে খরচ করছে $107 বিলিয়ন, অর্থাৎ 7 বিলিয়ন এদের ফিজিক্যাল ডেফিসিট রয়েছে। যদিও অ্যাকচুয়ালি এদের টাকার অঙ্কের পরিমাণ অনেক বড়। আমি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য উদাহরণ দিলাম। ফিচ পরবর্তীতে আরো বলেছে চীনের ফিজিক্যাল ডেফিসিট আরো বাড়বে কারণ চীনের সরকার নিজেদের ডুবে যাওয়া অর্থব্যবস্থাকে বাঁচানোর জন্য এই সময় ইন্টারন্যাশনাল মার্কেট থেকে বেশি পরিমাণে ঋণ নিচ্ছে, আর চীন তাদের ইকোনমিতে সেই টাকা অ্যাড করছে যাতে আর্টিফিশিয়াল পদ্ধতিতে নিজেদের জিডিপি গ্রোথকে বৃদ্ধি করতে পারে। কিন্তু এর পরিণাম এটা হবে চীনের ফিজিক্যাল ডেফিসিট আরো বৃদ্ধি পাবে, আর এর সাথেই চীনের ঋণও মাউন্ট এভারেস্ট হয়ে যাবে, যার জন্য এদের অর্থব্যবস্থা কোল্যাপস হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্যই ফিচ বলেছে আমরা বিশ্বের যত ঋণ দেওয়া ব্যক্তি রয়েছে তাদেরকে সাবধান করছি যাতে চীনকে ঋণ দেওয়ার সময় অতি সাবধানতা বজায় রাখতে হয়। এই জন্য আমরা আমাদের ক্রেডিট রেটিং মাইনাসে করে দিয়েছি যাতে লোন দেওয়া বিভিন্ন ব্যক্তি সাবধান হয়ে চীনকে ঋণ দিতে পারে। কিন্তু দ্বিতীয় প্রশ্ন ওঠে যে এর ফলে চীনের কি ক্ষতি আর কি লাভ হবে? উল্টে লাভ তো কিছুই হবে না, বরং ক্ষতি অনেক হবে। চীন আর আগের মতো সহজে লোন পাবে না, আর যদি লোন পেয়েও যায় তাহলে এদেরকে বেশি পরিমাণে সুদ দিতে হবে, যার জন্য এদের যে লোনের পরিমাণ রয়েছে সেটাও অনেক মূল্যযুক্ত হবে। এছাড়াও এর প্রভাব পড়বে চীনের জিডিপির ওপর। এই জন্য চীনের পুরো চেষ্টা রয়েছে এই বছর যে কোনো জিডিপি গ্রোথকে 5%-এ নিয়ে যাওয়া। এই টার্গেটকে চীন এখনো তো অ্যাচিভ করতে পারবে না। এছাড়াও এদের রেটিং নেগেটিভে যাওয়ার কারণে এদের অর্থব্যবস্থার যে ইমেজ ছিল সেটা অনেক খারাপ হয়ে গেছে। মানুষজন এখন এদের অর্থব্যবস্থাকে নিয়ে কোথাও না কোথাও আশঙ্কাতেই রয়েছে। এছাড়াও সন্দেহ করছে চীনের অর্থব্যবস্থা পরবর্তী সময় যেন কোল্যাপস না করে যায়। তো বন্ধুরা, দেখতে গেলে ফিচ যে রেটিং জারি করেছে সেইটা চীনের জন্য যথেষ্ট একটা খারাপ বিষয়, আর এর ফলে সরাসরি ফায়দা হবে ভারতের, কারণ এখন সবাই ভারতকে অলরেডি চীনের বিকল্প রূপে ভাবা শুরু করে দিয়েছে এবং চীনের ইকোনমির এমন অবস্থা দেখে সবাই ভারতের দিকে শিফট হবে, আরো বেশি বেশি ইনভেস্টমেন্ট ভারতে আসবে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানান। আর যদি আমাদের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।